আজ তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে জীবনের উৎপত্তি, অরিজিন অফ লাইফ, অর্থাৎ জীবের পৃথিবীতে কি করে উৎপত্তি হলো। এই বিষয়ে বিভিন্ন রকম ধারণা রয়েছে। মূলত আমরা খুব প্রচলিত এই ধারণায় অভ্যস্ত যে আমরা ভগবানের দ্বারা সৃষ্টি, বা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, বা গড আমাদেরকে সৃষ্টি করেছে। মূলত এই ধরনের বিভিন্ন প্রচলিত ধারণায় আমরা কিন্তু অভ্যস্ত। তো মূলত আজকে আমি এই জাতীয় কোনো কথা বলবো না। আমি আজকে যেটা বলবো সেটা মূলত বৈজ্ঞানিক বা একটা বৈজ্ঞানিক ধারণার উপর ভিত্তি করে, যে না বিজ্ঞানের ভিত্তিতে কিভাবে জীব সৃষ্টি হয়েছে পৃথিবীতে, মূলত সেই নিয়ে আজকে আমি বলবো। তো নমস্কার বন্ধুরা, সহজশিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো প্রথমে আমরা জীব সৃষ্টির প্রাথমিক ধাপগুলো একটু দেখে নিই। জীব সৃষ্টির প্রথম ধাপ পৃথিবীর উৎপত্তি, অর্থাৎ জীব মূলত পৃথিবীতেই পাওয়া যায়। তাহলে পৃথিবীর উৎপত্তি প্রথমে হয়েছে, তারপর পৃথিবীতে কিন্তু জীবের আবির্ভাব হয়েছে। তাই জীব সৃষ্টির প্রথম ধাপ পৃথিবীর উৎপত্তি। পরবর্তী ধাপ কেমোজেনি। আমি এর আগের ক্লাসে কেমোজেনি, বায়োজেনি এবং অভিব্যক্তির উপর একটি ক্লাস দিয়েছিলাম। তো যারা যারা সেটা দেখোনি, আমার আই বাটনে ক্লিক করো, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আগের ভিডিওটা দেখে অভিব্যক্তি সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবে। তো মূলত পরের ধাপটায় আসি, কেমোজেনি। কেমোজেনি মানে মূলত যে ইনঅর্গানিক সাবস্টেন্সগুলো, বিভিন্ন ইনঅর্গানিক সাবস্টেন্স যেমন কার্বন, নাইট্রোজেন, এই জাতীয় ইনঅর্গানিক সাবস্টেন্স, এইগুলো সমস্ত সব একসাথে হয়ে কি করে একটি জৈব যৌগ বা অর্গানিক সাবস্টেন্স তৈরি করলো, এই মূলত যে বিষয়গুলো সেগুলোই হচ্ছে কেমোজেনি। এরপর আসছি বায়োজেনি। বায়োজেনি কি? অর্থাৎ কেমোজেনির ফলে যে প্রাথমিকভাবে জীব সৃষ্টির যে প্রাথমিক পর্যায় সৃষ্টি হয়েছিল, সেই পর্যায় থেকে কি করে আরো জটিল এবং উন্নততর জীবে সে রূপান্তর হয়েছে, সেইগুলোই কিন্তু মূলত বায়োজেনি। ঠিক আছে? এবং এই বায়োজেনেরই একটি পার্ট ইউক্যারিওটিক কোষের উদ্ভব। এই বায়োজেনির প্রথম যে ধাপটা সেটা হচ্ছে জীব সৃষ্টির প্রাথমিক পর্যায়, সেইখান থেকেই ধীরে ধীরে জটিল অপেক্ষাকৃত উন্নততর ইউক্যারিওটিক কোষের উদ্ভব হয়েছে। তো আমরা প্রথমে পৃথিবীর উৎপত্তি এই ধাপটা দেখার আগে আমরা দুজন বিজ্ঞানীর সঙ্গে একটু পরিচিত হয়ে নেব। ছবির বাঁ দিকে আলেকজান্ডার ওপারিন এবং ছবির ডান দিকে সিডনি হেলডেন। এই ওপারিন এবং হেলডেন এই দুজন বিজ্ঞানী মূলত অভিব্যক্তির জীব কি করে সৃষ্টি হয়েছে বা অরিজিন অফ লাইফ সম্পর্কে উল্লেখযোগ্য কিছু ধারণা এবং মতামত দিয়েছে। তাদের এই উল্লেখযোগ্য ধারণা এবং মতামতকে রাসায়নিক বিবর্তনবাদও বলা হয়। তো এইবার আমরা দেখব যে পৃথিবী কি করে সৃষ্টি হয়েছে। পৃথিবী সৃষ্টি হওয়ার পেছনে অনেক মতবাদ রয়েছে। তার মধ্যে নেবুলার হাইপোথিসিস, এই মতবাদটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এই মত অনুসারে এটা হচ্ছে একটা নেবুলার নীহারিকা, যেটা দেখছো ঘুরছে, একটা আলোকিত অংশ এবং পাশে অনেক ধুলোময় গ্যাসীয় একটা অবস্থা। এটা মূলত একটা নেবুলার বা নীহারিকা।
নেবুলার হাইপোথিসিস অনুসারে সূর্যের চারিদিকে এরকম অনেক নীহারিকা বা নেবুলার তারা ঘুরতে থাকে। এক সময় তাদের মধ্যে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ ঘটার ফলে তারা কি করে, মূলত সেখান থেকে ছিটকে এসে ছোট ছোট কিছু অংশ তৈরি করে। সেই অংশগুলো থেকে প্রোটোপ্ল্যানেট বা আদি গ্রহ সৃষ্টি হয়। কালক্রমে এই আদি গ্রহ তাপ বিকিরণ করার ফলে এবং গ্যাসীয় অবস্থার অপসারণের ফলে মূলত সেখান থেকে নানান পরিবর্তনের মাধ্যমে গ্রহর সৃষ্টি হয়েছে এবং কালক্রমে এই গ্রহগুলো সূর্যের চারিদিকে বিভিন্ন কক্ষপথে অবস্থান করেছে এবং তারা মূলত সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। যেমন এইখানে দেখো, প্রথমে যে গ্রহটা সবচেয়ে ছোট সেই গ্রহটা হচ্ছে বুধ। তারপর দেখো মূলত 3 নাম্বার যে গ্রহটা রয়েছে এই গ্রহটা হচ্ছে পৃথিবী। ঠিক আছে, এই যে 3 নাম্বার গ্রহটা পৃথিবী, আমরা কিন্তু দেখছি পৃথিবী ধীরে ধীরে কি করলো না সূর্যের চারিদিকে একটি কক্ষপথে কিন্তু সে ঘুরতে থাকলো এবং কক্ষপথের মধ্যে তার অবস্থানটা হলো। এইখানে আমরা পৃথিবীকে যেভাবে দেখছি, পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবী এরকম অবস্থায় ছিল না। পৃথিবী অনেকটা এই রকমটা দেখতে ছিল। বাঁদিকের ছবিটা একটু দেখো, একটা বড় জ্বলন্ত পিণ্ড, ঠিক যেমনটা আমরা ছবিতে দেখছি। মূলত এই রকমটাই কল্পনা করা হয় যে পৃথিবী তার আদি লগ্নে অর্থাৎ সৃষ্টির সময় মূলত এই রকমটাই একটি জ্বলন্ত পিণ্ড ছিল। প্রায় 460 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে। সৃষ্টির সময় পৃথিবীর যা উষ্ণতা ছিল সেটা প্রায় 5000 ডিগ্রি থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অবস্থায় পৃথিবীতে কোনো জীবের সৃষ্টি হওয়ার কথা নয়, কারণ আজকে আমরা যে উষ্ণতায় বেঁচে থাকি সেটা খুব বেশি হলেও 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড এইরকম তাপমাত্রায় মোটামুটি আমরা কিন্তু বসবাস করি। কোনো জায়গায় খুব বেশি, কোনো জায়গায় খুব কমও রয়েছে, কিন্তু মোটামুটি একটা এই রকম ধরনের উষ্ণতাই কিন্তু থাকে। কিন্তু যে সময় পৃথিবীর সৃষ্টি হয়েছিল সে সময় কিন্তু পৃথিবীর তাপমাত্রা ছিল প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই উষ্ণতায় কোনো জীবের পৃথিবীতে থাকার কথা নয়। তবে জীব কি করে এলো? মূলত জ্যোতির্বিজ্ঞানীদের মতে পৃথিবীর আভ্যন্তরীণ চাপ এবং তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে পৃথিবীর অভ্যন্তরের পদার্থগুলো অর্থাৎ পৃথিবীর ভেতরে যে পদার্থগুলো রয়েছে সেগুলো কি করলো, মূলত গলতে শুরু করে। এই গলার জন্য প্রয়োজনীয় শক্তিটা মূলত তারা পায় তেজস্ক্রিয় পদার্থের কাছ থেকে। পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবী ছিল একটি জ্বলন্ত পিণ্ড এবং এই জ্বলন্ত থাকার জন্য যে প্রয়োজনীয় শক্তি, কোনো কিছু জ্বালানোর জন্য তো শক্তি প্রয়োজন, সেই শক্তিটা কিন্তু মূলত আসতো সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি, কিছু তেজস্ক্রিয় পদার্থ এদের কাছ থেকে। তো পৃথিবীর যে বিভিন্ন পদার্থগুলো অভ্যন্তরে রয়েছে তারা কিন্তু এবার গলতে শুরু করে। গলতে থাকলে কি হবে, কোনো কিছুর গলন মানে তার মধ্যে যতটুকু তাপ রয়েছে সেই তাপটা কিন্তু বাইরে দিয়ে দেওয়া। ঠিক সেইভাবে অভ্যন্তরীণ পদার্থগুলো গলতে শুরু করে এবং তাপ বিকিরণ করতে থাকে এবং তাপ বিকিরণ করতে করতে তাদের যা ঘনত্ব রয়েছে
সেই ঘনত্ব অনুসারে তারা বিভিন্ন স্তরে স্তরে সজ্জিত হতে থাকে। মূলত যে পদার্থগুলো ভারী অর্থাৎ তাদের ঘনত্ব বেশি, তারা চলে যায় পৃথিবীর একেবারে কেন্দ্রের দিকে। আরেকটু কিছু কমগুলো তার ওপরে, আরেকটু কিছু কম তার একটু ওপরে, আরেকটু কিছু কম তারও একটু ওপরে। মূলত এইভাবেই কিন্তু ঘনত্বের ভিত্তিতে অর্থাৎ ঘনত্বের তারতম্যের জন্য বিভিন্ন পদার্থগুলো পৃথিবীর কেন্দ্রের দিক থেকে শুরু করে পরিধির দিকে বিভিন্ন স্তরে স্তরে সজ্জিত হতে থাকে। যেমন ভারী মৌলগুলো, মূলত লোহা, নিকেল, এরা মূলত কেন্দ্রের দিকে চলে যায়, কেন এরা অপেক্ষাকৃত বেশি ঘনত্বের এবং ভারী। তার থেকে একটু কম ভারী মৌলগুলো মূলত সিলিকন, অ্যালুমিনিয়াম, এগুলো মধ্যবর্তী স্তরে সজ্জিত হতে থাকে। এবং আরও যেগুলো হালকা, যেমন কি কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং জলীয় বাষ্প, এরা কি করে, এরা মূলত পৃথিবীর পরিধির দিকে অর্থাৎ পৃথিবীর পরিধির দিকে বিন্যস্ত হয়ে মোটামুটি একটা বায়বীয় অংশের সৃষ্টি করে, অর্থাৎ যার থেকে সৃষ্টি হয় মূলত একটি গ্যাসীয় পরিবেশ। এইখানে একটু খেয়াল করো, পৃথিবীতে সেই সময়েও কোনো অক্সিজেন ছিল না, অর্থাৎ ঠিক এই সময়েও কিন্তু পৃথিবীতে কোনো জীবের উদ্ভব হয়নি। আমরা জানি একটি জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে কাজকর্মগুলো রয়েছে তার মধ্যে একটি কাজকর্ম হচ্ছে শ্বসন। এই শ্বসন প্রক্রিয়া ছাড়া কিন্তু একটি জীব তার প্রয়োজনীয় শক্তি পায় না। তাহলে এই শ্বসনের জন্য প্রয়োজনীয় যে উপাদানটা সেটাই হচ্ছে অক্সিজেন, যেটা প্রত্যেকটা জীব পরিবেশ থেকে গ্রহণ করে। কিন্তু সেই সময় কোনো মুক্ত অক্সিজেন অর্থাৎ আণবিক অক্সিজেন, যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি, সেই অক্সিজেনটা কিন্তু সেই পরিবেশে ছিল না। এবং কি হলো, এই যে মৌলগুলো রয়েছে মূলত কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এরা পারস্পরিক বিক্রিয়া শুরু করলো। বিক্রিয়া শুরু করে কি করলো, নিজেদের মধ্যে বিক্রিয়া করে, যেমন কার্বন, হাইড্রোজেন, এরা বিক্রিয়া করে তৈরি করলো মিথেন। তারপরে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এরা পারস্পরিক বিক্রিয়ার মধ্যে তৈরি করলো অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড, বিভিন্ন অণুর কিন্তু সৃষ্টি হলো। ঠিক আছে, এবার দেখো ধীরে ধীরে পৃথিবীতে সৃষ্টি হয় বিরাট বিরাট জলাশয়, পাহাড় ও পর্বত। এখানে একটা ছবি একটু লক্ষ্য করে দেখো, বাঁদিকে মূলত একটা ছবি দেওয়া আছে, সেটা মূলত এমোনাইটের ছবি। এমোনাইটটাকে একটু ভালোভাবে লক্ষ্য করো, বাঁদিকের ছবিটা মূলত যেটাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই যে এমোনাইট, এই জীবটাকে দেখো, এটা মূলত একটি সামুদ্রিক জীব। সমুদ্রে এই জীবটিকে পাওয়া যেত, এর নাম হচ্ছে এমোনাইট। বিজ্ঞানীরা এরপর দেখলো যে হিমালয়ে যে পাথরগুলো রয়েছে তার মধ্যে মূলত এই এমোনাইটের জীবাশ্ম পাওয়া গেল। এরপর যারা হিমালয়ের উপর যারা গবেষণা করেছে তারা মূলত দেখেছে এই যে পাথরগুলোর মধ্যে দেখো এমোনাইটের জীবাশ্মগুলোকে পাওয়া যাচ্ছে। তখন বিজ্ঞানীরা এইটাকে নিয়ে আরো বেশি গবেষণা করে দেখলো যে এখন যেখানে হিমালয় দাঁড়িয়ে সেখানে মূলত প্রাচীন যুগে ছিল টেথিস সাগর। এই টেথিস সাগরে কিন্তু প্রচুর এমোনাইট ছিল এবং সেই সমুদ্রের ওপরেই কিন্তু বিভিন্ন কারণে সেইখান থেকে সৃষ্টি হয়েছে আজকের হিমালয়। তার প্রমাণ কিন্তু বিজ্ঞানীরা পেল কি করে, যে না টেথিস সাগরে মূলত এই এমোনাইট যে সামুদ্রিক প্রাণী, এই প্রাণীটা কিন্তু সেখানে ছিল এবং তার যে জীবাশ্ম
অর্থাৎ তার ছাপ। এই জীবাশ্মের নথি কিন্তু তারা পেল হিমালয়ের বিভিন্ন যে পাথরগুলো রয়েছে, অর্থাৎ টুকরো টুকরো যে হিমালয়ের পাথর, তার যে অংশ, তার মধ্যে কিন্তু তারা এই এমোনাইটসের ছাপ দেখতে পেল। অর্থাৎ কি? অর্থাৎ আমরা এইখান থেকে কিন্তু বুঝতে পারছি যে পৃথিবীর প্রথম যে অংশটা, সেটা মূলত জলাশয় ভর্তিই ছিল। সেই জলাশয়ের ওপরেই কালক্রমে বিভিন্ন কারণে সেখানে কিন্তু পাহাড় পর্বত, উঁচু ঢিপি, এইগুলো কিন্তু পরবর্তীকালে সৃষ্টি হয়েছে। এবার বিভিন্নভাবে আভ্যন্তরীণ চাপ এবং বিভিন্ন পদার্থের প্রভাবে কি হলো, পৃথিবীর তাপমাত্রা আরো ধীরে ধীরে কমতে থাকলো। অর্থাৎ শুরুর দিকটায় পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 ডিগ্রি থেকে প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু সেইখান থেকে পদার্থগুলো কি করলো, তারা গলতে শুরু করলো এবং নিজেরা তাপ বিকিরণ করতে থাকলো। এই তাপ বিকিরণ প্রক্রিয়া যত চলেছে, পৃথিবীর তাপমাত্রা তত কমে গেছে। এইভাবে পৃথিবীর তাপমাত্রা কমতে কমতে যখন প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কিছুটা কম, এইরকম যখন একটা জায়গা, তখন ঠিক যে যৌগগুলো তৈরি হয়েছিল, সেই যৌগগুলো পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন হাইড্রোকার্বন যৌগের সৃষ্টি করে। এই হাইড্রোকার্বন যৌগগুলো আবার একটি যৌগের সঙ্গে অন্য একটি যৌগ বিভিন্ন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কার্বোহাইড্রেট, ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড, এইভাবে মূলত তারা একের সঙ্গে অন্য যৌগের বন্ধন করে সৃষ্টি হয়। এবং কি হয়, কালক্রমে এই যৌগগুলো সৃষ্টি হয়ে সমুদ্রের জলে গিয়ে কিন্তু তারা মূলত সমুদ্রের জলের মধ্যেই এই যৌগগুলো কিন্তু মূলত সৃষ্টি হয়েছিল। দেখো বাঁদিকে একটা ছবি, এটা মূলত একটা তরল পদার্থ দেখছি। এই বাটিতে একটা মূলত একটা তরল পদার্থ রয়েছে এবং এই তরল পদার্থটা, এর মধ্যে দেখো কিছু বিষয় দেখো ভাসছে। এই যে দেখো যেমন সবুজ একটি কণা, এটা এইগুলো ভাসছে। তারপরে এই দেখো কিছু কিছু এই যে বেশ সাদাটে ধরনের, তারপরে এই যে একটু কম দাটে ধরনের, এইসব বিভিন্ন বিষয়গুলো কিন্তু দেখো একা একা এই তরল পদার্থটার মধ্যে রয়েছে। তো এটা মূলত একটা খাওয়ার জিনিস, এটার নাম হচ্ছে স্যুপ, বা যেটাকে আমরা বাংলায় ঝোল বলি। তো এই স্যুপটা মূলত বিজ্ঞানী হেলডেন, সে কি বলল, যে যেসব জৈব যৌগ মূলত কার্বোহাইড্রেট, ফ্যাট, অ্যামিনো অ্যাসিড, এই জাতীয় যে জৈব যৌগগুলো সৃষ্টি হলো, তারা মূলত সৃষ্টি হলো কোথায়? আমরা দেখলাম সমুদ্রের জলে। এবং এই পদার্থগুলো সমুদ্রের জলে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত করে সব ছড়িয়ে থাকলো। ঠিক এইখানে এই স্যুপটাকে আমরা যেমন দেখছি, এখানে কিছু কিছু পদার্থ দেখো কিছুটা ভেসে আছে, কিছুটা মাথা বের করে আছে, কিছুটা ভেসে আছে। এইরকম করে ঠিক কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, এরা মূলত কি করলো, ঠিক সমুদ্রের জলের মধ্যে বিক্ষিপ্ত করে ছড়িয়ে থাকতে থাকলো। এরা কিন্তু একসঙ্গে জোটবদ্ধ বাঁধেনি, অর্থাৎ এদেরকে আটকে রাখার জন্য, অর্থাৎ এরা একসঙ্গে থাকবে, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড, ফ্যাট, এরা মূলত একসঙ্গে যে থাকবে এইরকম জাতীয় কোনো কিছুর তখনও সৃষ্টি হয়নি। এরা বিক্ষিপ্তকারে বিভিন্ন জায়গায় সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং তখনও কিন্তু পৃথিবীর উষ্ণতা
1000 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কিছুটা কম। ঠিক সেই সময়ে যখন প্রত্যেকটা এই জৈব যৌগগুলো সব ছড়িয়ে আছে একটা উত্তপ্ত সমুদ্রের জলের মধ্যে, যে জলটা প্রায় ফুটন্ত একটা ফোঁটার মতো অবস্থায় রয়েছে, ঠিক সেইটাকে বিজ্ঞানী হেলডেন বলল কি হট ডাইলুটেড স্যুপ, অর্থাৎ গরম তরল স্যুপ। অর্থাৎ সমুদ্রের জলটা প্রচণ্ড গরম এবং তার মধ্যে বিভিন্ন পদার্থগুলো ছড়িয়ে ছিটিয়ে সব রয়েছে। এবার দেখো বাঁদিকে একটি ছবি। ছবিটি কিসের? ছবিটি কোয়া সার্ভেট। আমরা আগে দেখলাম যে সমুদ্রের জলের মধ্যে যে পদার্থগুলো, মূলত যে জৈব যৌগগুলো সৃষ্টি হয়েছে, তারা একসঙ্গে নেই, মূলত বিক্ষিপ্তকারে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিজ্ঞানী ওপারিন বলছে এই পদার্থগুলো সব এক জায়গায় কেন্দ্রীভূত হলো এবং কেন্দ্রীভূত হওয়ার ফলে একটি দ্বিস্তরী পর্দা, অর্থাৎ এই পর্দাটা কিন্তু মূলত ফ্যাট দ্বারা সৃষ্টি একটি পর্দা, যেটা কি করলো এই পদার্থগুলোকে মোটামুটি এক জায়গায় রাখার চেষ্টা করলো। অর্থাৎ এরা একটি পর্দা ঘেরা একটি বিষয়ের সৃষ্টি করলো। বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন এই বিষয়টাকেই বলছে কোয়া সার্ভেট। অপরদিকে দেখো বিজ্ঞানী ফক্স বলছে অ্যামিনো অ্যাসিড, আমরা যেটা দেখলাম জৈব যৌগ থেকে যে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছে, সেই অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন অণুর শৃঙ্খল সৃষ্টি হয়েছে এবং সেই প্রোটিন অণুর শৃঙ্খল মূলত তৈরি করলো কি না মাইক্রোস্ফিয়ার। বিজ্ঞানী ফক্সের মতে সেখান থেকে সৃষ্টি হলো মাইক্রোস্ফিয়ার। অপরদিকে আলেকজান্ডার ওপারিন বলছে না যে এটা দ্বিস্তরী একটি পর্দা বেষ্টিত এবং সেখানে মূলত কার্বোহাইড্রেট, ফ্যাট, লিপিড, প্রোটিন এইগুলো মূলত এক জায়গায় এসে জমাট বাঁধলো এবং সেটাকে ঘিরে একটি দ্বিস্তরী পর্দা সৃষ্টি হলো, সেইটা হচ্ছে কোয়া সার্ভেট। ঠিক আছে, এবার দেখো ঠিক যখনও কোয়া সার্ভেট বা মাইক্রোস্ফিয়ার সৃষ্টি হয়েছে, তার ঠিক পরে সেখানে সৃষ্টি হলো নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডগুলো এবার মূলত প্রোটিনের সঙ্গে যুক্ত হতে থাকলো। নিউক্লিক অ্যাসিডগুলো প্রোটিনের সঙ্গে যুক্ত হতে তৈরি করলো নিউক্লিয় প্রোটিন। এই নিউক্লিয় প্রোটিনটাই মূলত একটি মুক্ত জিন হিসাবে কাজ করলো। অর্থাৎ তারাও ঠিক সমুদ্রের জলের মধ্যেই মুক্ত জিন হিসাবে ছড়িয়ে ছিটিয়ে সব থাকলো। এবার কি হলো, এই নিউক্লিয় প্রোটিনগুলো আবার এই কোয়া সার্ভেট বা মাইক্রোস্ফিয়ার তার সাথে যুক্ত হয়ে তৈরি করলো প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। এই প্রোটোবায়ন্টই হচ্ছে কোষ সৃষ্টির প্রাথমিক অবস্থা। এই মূলত প্রোটোবায়ন্ট থেকেই আমাদের প্রোক্যারিওটিক কোষের উদ্ভব হলো। কারণ কি, আমরা আগে দেখলাম যে কোয়া সার্ভেট মূলত দ্বিস্তরী একটি পর্দা ঘেরা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এইসব নিয়ে একটি বিষয়। তারপরে তার সঙ্গে কি হলো, নিউক্লিক অ্যাসিড যুক্ত হলো। নিউক্লিক অ্যাসিড যুক্ত হওয়ার ফলে তার সঙ্গে প্রোটিন যখন যুক্ত হলো, তখন মূলত নিউক্লিয় প্রোটিন সৃষ্টি হলো এবং এই নিউক্লিয় প্রোটিনটা আদিকালে ছিল আরএনএ বা এই জাতীয় কোনো নিউক্লিয় বস্তু। ধীরে ধীরে পৃথিবীতে ডিএনএরও সৃষ্টি হয়।
যখন মূলত ইউক্যারিওটিক কোষের সৃষ্টি হয়, প্রোক্যারিওটিক কোষ থেকে যখন ইউক্যারিওটিক কোষের দিকে সৃষ্টি হতে থাকে, ঠিক তখন কিন্তু আরএনএরও সৃষ্টি হয়। এই নিউক্লিয় বস্তুটা দেখো, মূলত এখানে একটা প্রোটোবায়োন্টের ছবি আছে, যেটার বাঁদিকে মাইক্রোস্ফিয়ার, অর্থাৎ সেটা মূলত অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন অণুর শৃঙ্খল। তারপরে দেখো নিউক্লিয় বস্তু, এই যে জায়গাগুলো রয়েছে, এই যে জায়গাটা নিউক্লিয় বস্তু, এই যে এইটা মূলত এটা হচ্ছে আরএনএ বা এই জাতীয় নিউক্লিয় বস্তু। এবং এই যে বাইরে একটি সাদা আবরণ দেখতে পাচ্ছি, এইটা মূলত একটা বাইরের বহিস্থ পর্দা, যেটা মূলত গঠিত লিপিড দিয়ে। এবং এই যে এইখানে যে জায়গাটা, সেইটা হচ্ছে মূলত মাইক্রোস্ফিয়ার, অর্থাৎ এর মধ্যে শুধুমাত্র প্রোটিন অণুগুলো রয়েছে এবং এরা কিন্তু সংঘবদ্ধ, একসঙ্গে একটি পর্দার ভেতরে তারা রয়েছে। তাহলে এরপর যখন সবটাই একসঙ্গে যুক্ত হয়ে গেল, তখন কিন্তু সৃষ্টি হলো কি, প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। এই প্রোটোবায়ন্ট থেকেই মূলত ধীরে ধীরে তৈরি হলো প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ থেকে ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ মানে অর্থাৎ যার মধ্যে ডিএনএ রয়েছে, আরএনএ রয়েছে, এইগুলো সব রয়েছে। আবার কি, পর্দা ঘেরা নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ ধীরে ধীরে জীব কিন্তু প্রোক্যারিওটিকের থেকে ইউক্যারিওটিক কোষের দিকে উন্নত হতে যাচ্ছে। এই সময় যখন প্রোক্যারিওটিক কোষ সৃষ্টি হয়েছে, তখন অক্সিজেনের প্রয়োজন হয়েছে। অক্সিজেন ছাড়া কিন্তু প্রোক্যারিওটিক কোষের উদ্ভব হয়নি। মূলত এই প্রোক্যারিওটিক কোষটা মূলত কিন্তু অক্সিজেন নিয়ে তবে কিন্তু ইউক্যারিওটিক কোষের সৃষ্টি করেছে। দেখো, আমরা এর আগে যা দেখেছি তাতে মুক্ত অক্সিজেন বা আণবিক অক্সিজেন পরিবেশে দেখিনি। কিন্তু মুক্ত অক্সিজেন বা আণবিক অক্সিজেন না থাকলে জীবেরা তাদের শ্বসন কার্য কি করে চালাবে, অর্থাৎ তাদের প্রয়োজনীয় পুষ্টি কি করে চালাবে? তাহলে অক্সিজেন নিশ্চয়ই এসেছে, কারণ তার আগে আমরা কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার এইগুলো যখন দেখছিলাম, তখন তারা কিন্তু ছিল মূলত অবায়ুজীবী, অর্থাৎ তারা নির্জীব ছিল। কিন্তু এখনকার কোনো বর্তমানে যে সমুদ্রের জল রয়েছে, তাতে কিন্তু আমরা এই রকম জৈব যৌগগুলোকে একসঙ্গে দেখি না যে তারা এক জায়গায় সঞ্চিত হয়। তার কারণটা কি? তার কারণ সমুদ্রের জলে এখন কিন্তু বিভিন্ন অণুজীবের সৃষ্টি হয়েছে, কিন্তু তখন ছিল না। পৃথিবীর আদিকালে পৃথিবীর সমুদ্রের জলের মধ্যে কোনো অণুজীবের সৃষ্টি হয়নি। প্রথমে আগে জৈব যৌগের সৃষ্টি হয়েছে। জৈব যৌগ থেকে প্রোটোসেল, সেই প্রোটোসেল থেকে কিন্তু মূলত সৃষ্টি হয়েছে প্রোক্যারিওটিক কোষ বা বিভিন্ন রকমের অণুজীব। কিন্তু এখন আমরা সমুদ্রের জল বা এমনি কোনো জলাশয়ের মধ্যেও কোনো জৈব যৌগকে দেখি না। তার কারণ কি? এখন সমুদ্রের জলের মধ্যে অণুজীবেরা রয়েছে এবং অণুজীবেরা এই জৈব যৌগগুলোকে কি করে ভেঙে দেয় এবং ভেঙে দিয়ে সেইগুলোকেই তারা নিজের খাদ্য হিসাবে গ্রহণ করে। তাই পৃথিবীর আদিকালে যখন সমুদ্রের জলের মধ্যে বিভিন্ন রকমের সব জৈব যৌগগুলো রয়েছিল, সেগুলো ছিল, কিন্তু এখন সমুদ্রের জলের মধ্যে আমরা কোনো জৈব যৌগকে একসঙ্গে সঞ্চিত হতে দেখি না। কিন্তু এরপর যখন প্রোক্যারিওটিক কোষ সৃষ্টি হলো, এবার তো তাদের বায়োজীবী হওয়ার প্রয়োজন পড়লো, অর্থাৎ তারা শ্বসন কার্য সম্পূর্ণ করতে লাগলো। কিন্তু অক্সিজেন এলো কোথা থেকে? একটু দেখে নিই। পৃথিবীতে মুক্ত অক্সিজেন কোথা থেকে এলো? এই পাথরটাকে একটু দেখো।
দেখো এর মধ্যে অনেকগুলো এরকম সব ছিদ্র 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 এরকম সব রয়েছে। এরকম গোটা একটা পাথর, তার মধ্যে অসংখ্য এরকম সব ছিদ্র। দেখো এই পাথরটাকে ভালো মতো একটু লক্ষ্য করো, দেখো দেখতে পাবে। এবং এটা সমুদ্রের নিচের একটি অবস্থা মূলত দেখানো হয়েছে। এই পাথরটা স্ট্রোমাটোলাইট। বিজ্ঞানীরা দেখলো যে এই স্ট্রোমাটোলাইট পাথরটাকে যদি ঘষা যায় তাহলে সেখান থেকে বুদবুদ বেরোচ্ছে। বুদবুদ মানে কি? নিশ্চয়ই সেখানে কোনো গ্যাসীয় পদার্থ রয়েছে, যেটা হালকা, যেটা বেরোতে চায়। যদি এই রকম একটি বিষয় না থাকে বা সেইখানে কোনো শূন্যস্থান না থাকে, তাহলে বুদবুদ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু বিজ্ঞানীরা দেখলো এই স্ট্রোমাটোলাইট পাথরটাকে যদি ঘষা যায়, একটু যদি হাত দিয়ে একটু তার যে সারফেসটা, অর্থাৎ তার যে বাইরের আবরণটা, সেটাকে যদি একটু ঘষাঘষি করা হচ্ছে, তাহলে মূলত কি হচ্ছে, এইখান থেকে বুদবুদের সৃষ্টি হচ্ছে। পরে সেই বুদবুদটাকে পরীক্ষা করে দেখা গেল সেই বুদবুদটা মূলত অক্সিজেন গ্যাস। কিন্তু এই অক্সিজেন গ্যাসটা কি করে দিল? কে দিল? কে আনলো? এই স্ট্রোমাটোলাইট গুলোর মধ্যে কে আনলো? তখন সেই ছিদ্রের মধ্যে দেখা গেল প্রচুর এককোষী সব শৈবাল, মূলত সায়ানোব্যাকটেরিয়া গোষ্ঠীর কিছু এককোষী শৈবাল সেখানে ছিল, যারা মূলত কি করলো, জলে দ্রবীভূত যে অক্সিজেনটা থাকে সেইটাকে ভেঙে আণবিক অক্সিজেনটা তৈরি করতে পারলো। পৃথিবীতে এই সায়ানোব্যাকটেরিয়া প্রথম কোনো গোষ্ঠী যে পৃথিবীর মধ্যে অক্সিজেন গ্যাস তৈরি করতে পেরেছিল। তো ওই স্ট্রোমাটোলাইট পাথরের যে ছিদ্রগুলো রয়েছে, সেই ছিদ্রগুলোর মধ্যে কিন্তু প্রচুর অসংখ্য সায়ানোব্যাকটেরিয়া গোষ্ঠীর জীবেরা ছিল। তারা কি করলো? তারা মূলত ওই অণুজীবগুলো সমুদ্রের জলে দ্রবীভূত যে অক্সিজেন সেটাকে ভেঙে দিতে সক্ষম হলো, এবং সেইখান থেকে আণবিক অক্সিজেন, অর্থাৎ যেটা আমরা এখন গ্রহণ করি, সেই অক্সিজেন বাতাসে ফিরিয়ে দিতে সক্ষম হলো। তার ফলে কি হলো? পরিবেশে অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধি পেতে থাকলো, এবং যে বায়বীয় যে পরিবেশ, সেই পরিবেশে অক্সিজেনের ঘনত্ব বাড়তে থাকলো। ঠিক আছে? এইভাবেই কিন্তু পরিবেশে আমাদের পৃথিবীতে আণবিক অক্সিজেন, অর্থাৎ যেটা মুক্ত অক্সিজেন, সেটা কিন্তু সৃষ্টি হলো। এবার এখান থেকে আমরা মূলত একটু দেখে নিই যে পৃথিবীর বিভিন্ন সময়ে কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো, কোন কোন সময়ে কি কি ঘটনাগুলো ঘটলো, তার ফলে কিভাবে জীব উৎপন্ন হলো সেটা তো আমরা দেখলাম। তাহলে মূলত কোন কোন সময় কি ঘটেছিল সেইটা মূলত আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো বাঁ দিকে দেওয়া রয়েছে সময়কাল, আর ডান দিকে দেওয়া রয়েছে ঘটনাগুলো। প্রথমে দেখো 460 কোটি, মূলত এইভাবে দেখবে, এইভাবে দেওয়া আছে ওপর থেকে নিচ বরাবর। ঠিক আছে? প্রথমে 460 কোটি বছর আগে প্রথম পৃথিবীর উৎপত্তি হয়েছিল। 350 কোটি বছর আগে সৃষ্টি হলো প্রোক্যারিওটিক কোষ, অর্থাৎ প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল, যার থেকে প্রোক্যারিওটিক কোষের সৃষ্টি হয়েছিল। 270 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম সায়ানোব্যাকটেরিয়া গোষ্ঠী মুক্ত অক্সিজেন উৎপন্ন করতে সক্ষম হয়েছিল। 220 কোটি বছর আগে প্রথম সৃষ্টি হয় ইউক্যারিওটিক কোষ, অর্থাৎ জীবেরা প্রথম উন্নততর কোষ সৃষ্টি করতে সক্ষম হয় আজ থেকে প্রায় 220 কোটি বছর আগে। 100 কোটি বছর আগে বহুকোষী জীবের সৃষ্টি হয়।
53 কোটি বছর আগে সৃষ্টি হয় প্রাণী পর্ব। অর্থাৎ আমরা প্রথমে কি দেখলাম যে না, কণ্টকময় কিছু পদার্থ, তারপর তাদের মধ্যে সব নালিকা গহ্বর রয়েছে, স্পঞ্জ, একাইনোডার্মাটা, এই জাতীয় যে বিভিন্ন পর্বগুলো জীবেরা সৃষ্টি করলো। এইভাবে হতে হতে মৎস্য, সেখান থেকে অ্যাম্ফিবিয়া, তারপরে সেখান থেকে সরীসৃপ, তারপরে সেখান থেকে স্তন্যপায়ী, এইভাবে কিন্তু বিভিন্ন প্রাণী পর্বের সৃষ্টি হতে থাকে আজ থেকে প্রায় 53 বছর আগে। কিন্তু সেটা মূলত সৃষ্টি হয় সমুদ্রের জলের মধ্যে। ঠিক 47 কোটি বছর আগে মূলত স্থলে জীবের উদ্ভব হয়। 47 কোটি বছর আগে জীবেরা কিন্তু মূলত ছিল সমুদ্রের জলের মধ্যে। জীবেরা এরপর কিন্তু স্থলে এলো, অর্থাৎ স্থলে আসার প্রয়োজন অনুভব করলো। মূলত এই আজকে জীব সৃষ্টির যে কথাগুলো বললাম, যে ক্লাসটা তোমাদেরকে দিলাম, সেটা বারবার করে একটু দেখো, বারবার করে একটু শোনো। কিছু কথাবার্তা যদি মনে হয় যে না এটা প্রয়োজন, এটা জানার মতো, তাহলে সেগুলোকে একটু লিখতে লিখতে যাও, বারবার করে ক্লাসটা দেখো। আশা করি ভালোভাবে জীব সৃষ্টির রহস্যটা তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ।